আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আহ্বান অবলম্বনে মায়ার টান। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে মায়ার টান। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরনো বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। তা বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আবার সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরল, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটা বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আরভাবে চোখের উপর ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না? বাড়ুজ্জে পাড়ায় নরেশ বাড়ুজ্জের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এই গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো। 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরদিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকে সেই বুড়ি
লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো করাতের স্ত্রী, অনেকদিন মরে গিয়েছে জমি, তোমাদের খুব ছোটবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউন পাড়ার দিকে, কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেল বেলা চোখে ঠাওর পাইনি। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্য ছোটোখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আবার সেই নতুন তৈরি খড়ের ঘরখানায় এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিন সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম বেশ মিষ্টি, খেয়ে দেখো। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাবার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বলল, খাও কোথায় হ্যাঁ বাবা? খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝিছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে। ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, 1 ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হ্যাজরা ন্যাটার বউ। তার কেউ নেই, মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়। ওরে খুব ভোরে উঠে গাই ধুয়ে দিতে হবে। তাই আজ কুঁকড়ো ডাকা ভোরে উঠে দেখি আমাদের ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না এসব ভালো না, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বলল, কেন বাবা,
পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়াটা ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। গোপাল, এই দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও মোর সামনে। বুড়ি তোমার চলে কিসে? নাত জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান বানে, তাই চাল পায়। আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে? মোর গোপাল, আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েলাম তোমারে বস্তি দেবার জন্যি। বাউনের ছেলে, মোদের এটো কাটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পর গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায় দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। কোনোদিনও বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই। ভালো বিপদ। মোর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির স্বরে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, ওকে। চাপা দেওয়ার চেষ্টা করে বললাম, ও এমনি গায়ের লোক। তোমার ডাক নাম কি গোপাল নাকি এ গ্রামে? হ্যাঁ, না, এই বুড়ি বলল, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, ঘুমুতি পেরিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বলল, ও গোপাল কাকে বলছে? হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটো আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোকবাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমন সুরে বললাম, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ, যাও যাও যাও। ফল সুবিধেজনক হলো না। বুড়ি একগাল হেসে বলল, আজ কি এনেছি বল দেখি গোপাল, এই দেখো।
এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পিছন দিকের একটা ময়লা কাপড়ের পুটলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে খুলতে খুলতে বলল, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিড়ে কুটলো। আমি বললাম, ও কি কুটছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্য দুটি নিয়ে যেও এখন, কাল বেন বেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একারামে রক্ষা নেই। বুড়ির কথা শেষ হতে দেখি একটা আধ ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়াগায় আমার হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরেই বললাম, আরে এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কটা নেবার একটা কিছু দেও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বলল, তা চিড়ে কটা? খুড়ো মশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বললাম, আহ নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়ো মশাই বললেন, কি হতে, কি বলছে জমির স্ত্রী? কিচ্ছু না, বিক্রি করতে এসেছে, যাও এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়ো মশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ভাদুরী মশাইদের পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাড়ির উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীর নারীকণ্ঠে জিজ্ঞেস করল, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বলল, কবে এসেছেন বাবু? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পেটিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমার রোজ শুধোয়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর! আর জন্মে মনে হয় পেটে ধরেল, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে। মোটর আসবে, কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে ওসব দেখবার সময়াভাব। স্ত্রীলোকটি বলল, ও বেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি না। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বলল, একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি আর বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল।
তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত 5 চালা ঘরখানায় তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানান স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বলল, অমা দেখো কে এইছে, অমা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম, উঠো না উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো আমার গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হও না, থাক। ও কানা কেন দিচ্ছিস? গোপালের ওই খাজুরের চটকানা পেতে দে। পরে ঠিক যেন নিজের মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চটখানা কদিন আগে বুনে রেখেলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বলল, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে। বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বলল, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সে কি? জানেন না বাবু, মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চোখ দিয়ে দেখেও যায় না। ঘর তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাচ জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘোড়া আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুড়ে ঘর বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলল, তা থাকতে পারি হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো। বলো তুমি গোপাল। সত্যিই তো। আজও সেই চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া আমার বুড়িকে মনে পড়ে। ছেচতলার শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক বাঁশঝাড়, এক আধটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ খেতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রায় সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাওয়ার আগে 2-1 আমার কাছে লাঠি ধরে ধরে গেল। বসে বসে আপন মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সেই দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ এত দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমাকে দেখতে যাবি নে কোনো দিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও।
কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। বেশ। ওই মুকুজ্জিদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বলল, ওহে একটা কথা বলি, আর জমির করাদির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপাল কে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না, তুমি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্য করিনি। যাই হোক, যদি কিছু করেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর যেন না বলে। গ্রাম ভালো নয়, ওই নিয়ে মেয়েটার নামে যদি একটা কথাগতি হয়। নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি না। বুড়ি তার পরদিন যখন সকালে এসেছে ওকে বকলাম। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা বড্ড খারাপ, তুমি বাবু এখানে এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলল, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি না? আবার ওইসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিচ্ছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি না, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, অমর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি লেবুর, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনাটা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি এরপরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমেই দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলল, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে। তোমার নাম করলে বড্ড, ওর সে পাতানো মেয়ে ওই আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন? সাহায্য করুন কাফনের কাপড় কিনতে, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন কোন বাবু? ওই বেলা আন্দাজ 12টার নাগাদ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বঞ্ঝক ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শকুর মিয়া, নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা ঠাকুর, এসো।
তামাক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না বুড়ি যে তোমায় বড্ড ভালোবাসতো। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও, তামাক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথামুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বলল, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আহ্বান অবলম্বনে মায়ার টান। বুড়ির চরিত্রে রিক্তা, বন্ধু সম্পদ, মেয়েটি শ্রেয়া, দিগম্বরী পূজা, নাচ জামাই শুভজিৎ, নুরু ও শুকুর মিয়ার ভূমিকায় অমিত এবং গল্পপাঠ ও চক্কর্তি মশাই অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো মায়ার টান। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।